২৪ ঘন্টা কেটে গিয়েছে রাজ্য রাজনীতি তোলপাড় একটি ঘটনাকে ঘিরে। মধ্যমগ্রামের হাড় হিম করা শুটআউট, যার শিকার খোদ শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ। গোটা রাজ্য যখন তাকিয়ে আছে নতুন মন্ত্রিসভা গঠনের দিকে, ঠিক তার আগে এই ধরনের ঘটনা ঠিক কিসের ইঙ্গিত? কারা এই খুনের মাস্টারমাইন্ড? কি রয়েছে এর নেপথ্যে? আমরা একটু আলোচনা করি। আমার সঙ্গে রয়েছেন দ্য ওয়ালের এডিটর ইন চিফ শঙ্খদীপ দাস। গতকাল একটা মর্মান্তিক ঘটনা, তবুও তোমার এটা প্রথম ব্রেক রাতে। আমরা দ্য ওয়ালে প্রথম ব্রেক করি এই খবরটা তুমি করেছিলে, এবং তারপর ২৪ ঘন্টা কেটে গেছে। তুমি ওখানে গিয়েও ছিলে কালকে রাতে, তখন ওই স্পটেও গিয়েছিলে। আমার প্রশ্ন হচ্ছে, একটা সরকার এই ম্যান্ডেট নিয়ে চলে এসেছে, আর দুদিন বাদেই হচ্ছে সরকার গঠন। সেখানে শুভেন্দু অধিকারী এই মুহূর্তে গোটা রাজ্যে সবচেয়ে আলোচিত নাম, এবং তার আত্মসহায়ককে এইভাবে একটা হিন্দি ফিল্মের স্টাইলে খুন করার পেছনে কিছু তো একটা মোটিভ কাজ করছে। এটা তো একটা খুব সাধারণ ঘটনা নয়। মানে তোমার কি মনে হয়, কোনো বার্তা দিতে চাইলো খুনিরা, মাস্টারমাইন্ড? পুলিশি তদন্তের পর সবটা সামনে আসবে, আমরা কিছু বলতে পারবো না, কিন্তু কি মনে হয় তোমার এটা? দেখো, এখানে ব্যক্তিগতভাবে আমার মনে হওয়ার কোনো কিছু নেই। তার কারণ হচ্ছে যে এরকম একটা ঘটনা, মানে কি ভয়াবহ ঘটনা। তুমি ভাবো যে আজকে পশ্চিমবঙ্গে এই যে পরিবর্তনের ভোট হলো, গোটা ভোটে একটাও অশান্তির ঘটনা ঘটেনি, একটাও এরকমভাবে রক্তপাতহীন ভোটের ঘটনা ঘটেছে। ভোটটা মিটে যাওয়ার পর, রেজাল্ট বেরিয়ে যাওয়ার পর, তারপরে যে ঘটনা কালকে ঘটেছে, এবং সেটা যদি এমন মানুষের সঙ্গে ঘটেছে, ধরো শুভেন্দু অধিকারী যিনি আত্মসহায়ক এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, তার উপরে হামলা, মানে তো অ্যাকচুয়ালি শুভেন্দুর উপরে হামলাটাই ধরে নেওয়া যায়। তো তাহলে, এবং অনেকেই মনে করেন যে শুভেন্দু আগামী দিনে কি পথ পেতে চলেছেন, সেটা তো অনেকেরই একটা ধারণা রয়েছে বা মনে হয়। তাহলে তার যে আত্মসহায়ক, তার উপরে যদি এরকম হামলা হতে পারে, তাহলে সাধারণ মানুষ কতটা বিপন্ন। এই বিপন্নতা কালকে আমি রাত্রিবেলা ওই ভিভাসিটি হসপিটাল তার লাউঞ্জে আমি দেখেছি, চোখে মুখে দেখেছি। মানুষের বাইরে একটা উত্তেজিত ক্রাউড ছিল, সেটার কথা আমি বলছি না। সেই ক্রাউডে কতজন বিজেপি, কতজন নব্য বিজেপি, সেটার কথাও আমি যাচ্ছি না। কিন্তু ভেতরে যে বিজেপির যারা নব্য বিধায়ক বা পুরনো বিধায়ক, মন্ত্রী, যারা ভিড় করেছিলেন, সাংসদ, তাদের চোখে মুখে আমি এটা দেখেছি। আমি দেখেছি শঙ্কর ঘোষের আত্মসহায়ক বলছেন যে দাদা, তুমি এই যে সিকিউরিটি ছাড়া হুটহাট করে চলে যাও, এটা আর যেও না। অথচ তারা সরকারে এসেছে। শঙ্কর ঘোষ যখন ঘটনাটি ঘটে, শিলিগুড়ির বিধায়ক শঙ্করই আমায় বললেন যে আমি তো 10টা 10 নাগাদ ওকে ফোন করেছিলাম। তার কারণ হচ্ছে 8 তারিখে বিজেপির বিধায়ক দলের বৈঠক আছে, তারপরে 9 তারিখে শপথ গ্রহণ। এই যে শিডিউল নিয়ে আলোচনার জন্য আমি চন্দ্রনাথকে ফোন করেছিলাম। তার কারণ শুভেন্দু অধিকারী তাকে সবসময়, শুভেন্দু তাকে পাওয়া যায় না ফোনে, অন্যান্য ফোনে ব্যস্ত থাকেন। তো এত ব্যস্ততা, তো চন্দ্রনাথ যেহেতু হ্যান্ডস অন থাকে পুরো ব্যাপারটা নিয়ে, তো সেই জন্য ওকে ফোন করি। তো ওকে ফোন করে যখন কথা বলছি, হঠাৎ করেই দেখছি যে ওর কথা জড়িয়ে যাচ্ছে, আর পাশে 2-3 জনের একটা আরো ভয়েস পাওয়া যাচ্ছে। আমরা যেভাবে কথা বলি সেভাবে কথা হচ্ছে বলে মনে হয় না। কিন্তু আমি বললাম, হ্যালো চন্দ্র, তুমি কি, তোমার শরীর খারাপ লাগছে? হ্যালো চন্দ্র, কিন্তু কার কোনো উত্তর আসছে। এইটা দেখে আমি ভাবলাম যে নেটওয়ার্কের প্রবলেম কিনা, আবার কেটে ফোন করে বেজে যাচ্ছে, আবার করলাম, তখন একজন ধরে বললেন যে এরকম ঘটনা ঘটে গেছে। এবং শঙ্কর ঘোষই প্রথম শুভেন্দুকে জানান যে এই ঘটনাটা ঘটে গেছে। তো শঙ্করের চোখে মুখে আমি এটা কালকে আতঙ্কের ছবি দেখছিলাম যে কি অবস্থা স্টেটটা রয়েছে। তো এইটা একটা খুব অ্যালার্মিং স্টেট অফ অ্যাফেয়ার্স। একটা জিনিস দেখো, কে খুন করেছে, কি ষড়যন্ত্র ছিল, কি মোটিভ, আমি এই নিয়ে কিচ্ছু বলবো না, কারণ এটা পুলিশি তদন্তের বিষয়। এর বাইরে যা বলা হচ্ছে সেটা হচ্ছে রাজনৈতিক চাপানুতোর। কালকে যে বিজেপির যে রিটালিয়েটারি মুড আমি ওখানে দেখেছি, ওই রাতে অন্তত 40-42 জন বিধায়ক, সাংসদ, মন্ত্রী, কেন্দ্রের মন্ত্রী সুকান্ত মজুমদার যে রিটালিয়েটারি মুড দেখেছি, তো সেইটা তো উদ্বেগজনকই বটে। এবং তারপরে অনেক কিছু ঘটে যেতে পারতো, তারা অনেক কিছু বলছেন, আমি সেসব কথার মধ্যে যাবোই না, কারণ স্বাভাবিক কারণেই তাদের উদ্বেগের জায়গা থেকে তারা এটা বলছেন। আবার তৃণমূল একরকম কথা বলছে যে এটা পুলিশি তদন্তের বিষয় থাক। যেটা আমাকে সবচেয়ে উদ্বেগে ফেলেছে সেটা হচ্ছে যে
দেখো, পশ্চিমবঙ্গেতে নানা কারণে পশ্চিমবঙ্গের একটা নেতিবাচক ভাবমূর্তি বাইরে চলে গেছে, ইউ ক্যানট হেল্প ইট আউট, গেছে তো গেছেই। এবং বাঙালিরাও তার সেজন্য অনেক উদ্বিগ্ন, যারা প্রবাসী বাঙালি। তুই এই ঘটনাটা না পশ্চিমবঙ্গের মুখে আরো একবার কালি লেপে দিল। যে আমি কালকে দেখেছি ভিন রাজ্যের আমার বন্ধুরাও কিন্তু ওই রাতেও খবর দেখে মানে আমার টেক্সট করেছে যে কি হচ্ছে বাংলায়। হ্যাঁ, আমার এক বন্ধু আছে সূর্য চৌধুরী, নিউ জার্সি থেকে আমাকে হোয়াটসঅ্যাপ করছে, বলছে যে নিউ জার্সির বাঙালিদের মধ্যেও এই খবরটা ওয়ালেই সবার আগে বেরিয়েছিল, আর ও ওয়ালে প্রথম দেখেই বলছে যে ছড়িয়ে যায়, বলছে সব জায়গা থেকে একটা খুব উদ্বেগের একটা টেক্সট পাচ্ছি। তার মানে কি পশ্চিমবঙ্গের নানা কারণে ভাবমূর্তি অনুজ্জ্বল হয়েছে। আমরা বলেছিলাম বারবার করে যে হতাশার একটা ছবি আছে, একটা নতুন চিমনি গজাতে দেখা যায়নি পশ্চিমবঙ্গে, সেইখানে ল অ্যান্ড অর্ডারের যদি এই ছবি যায় সেটা পশ্চিমবঙ্গের জন্য আরো খারাপ। এইটাই আমার সবচেয়ে বেশি উদ্বেগের জায়গা লেগেছে। একটা খুব ইজি দোষ চাপানোর জায়গা থাকতে পারে, সেটা হচ্ছে যে ভোটের সময় ইলেকশন কমিশন ল অ্যান্ড অর্ডারের দায়িত্বে। আমি ভাবছিলাম তোমার কাছে আসবো এটাতে। ইলেকশন কমিশন এটা দায়িত্বে, সেন্ট্রাল ফোর্স রয়েছে, তারা কি করছে এটা একটা সহজ বলা যেতে পারে, কিন্তু আমি মনে করি, এবং আজকে সকালবেলায় মডেল কোড অফ কন্ডাক্ট উইথড্র হয়ে গেছে, কিন্তু আমি মনে করি না যে শুধুমাত্র সেন্ট্রাল ফোর্স আর পুলিশ এবং ইলেকশন কমিশন, এইটা এমন তো নয় যে তুমি প্রতিটা মানুষের পেছনে পেছনে একজনকে সিএপিএফ লাগিয়ে দেবে, বা এমন তো নয় যে প্রতিটা বিজেপির নেতা বা প্রতিটা বিজেপি কর্মীর সঙ্গে সঙ্গে একজন সিএপিএফ বা একজন পুলিশ যাবে। তো বরঞ্চ এইটা কোনো একদিনে ডিটোরিয়েট করা ছবি নয়, এটা প্রমাণ করে যে একটা ক্রমশ সময়ের সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এবং বেপরোয়া ভাব কোন স্তরে পৌঁছে গেছে। একদমই, এটা হচ্ছে কালচারের পার্ট। একটা এই যে নেতিবাচক একটা সংস্কৃতি তৈরি হয়েছে, সেই সংস্কৃতিটা কোন স্তরে পর্যন্ত পৌঁছে গেছে যে যেখানে দুদিন বাদে একটি নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান, তার আগে শুভেন্দু অধিকারী, এখনো তিনি বিরোধী দলনেতা, আগামী দিনে 9 তারিখে তার কি হবে সময়ই বলবে, কিন্তু বিজেপির ওয়ান অফ দা টপ র্যাঙ্ক লিডার, সেখানে ডরালোই না, একটা তো ভয় কাজ করে। তার মানে কি চরম দুঃসাহস, চরম বেপরোয়া ভাব। এই বেপরোয়া ভাব, এই দুঃসাহস, এইটাই হচ্ছে যে সবচেয়ে অ্যালার্মিং ব্যাপার। এটা হচ্ছে যে একটা মানে রটেন জায়গা তৈরি হলে ল অ্যান্ড অর্ডারের, তবে এরকম জায়গা হয়, না হলে এটা কি করে সম্ভব এটা। এবং কালকে যে আমি অত রাতে শুনেছি, যখন 10টা 10 ঘটনাটি ঘটে, আমাকে শঙ্করই বললো, যে আমি জিজ্ঞাসা করলাম যে আপনি বলুন তো সময়টা, যখন ফোন করেছিলেন কটা বাজে, বলি 10টা 10 হবে, তো সেই থেকে আমি 10টা 10 বলছি। তো আমাকে যখন মধ্যমগ্রাম থেকে না, আমাকে রাজনৈতিক সূত্রেই আমি এই খবরটা পেয়েছি, পুলিশ সূত্রে পাইনি। তো আমাকে যখন খবরটা বলে, আমি তো প্রথমে শকড হয়ে যাই, যে আমি তো বিশ্বাসই করতে পারছিলাম যে এরকম একটা ঘটনা ঘটতে পারে। চন্দ্রনাথ রথ, তাকে আমি ব্যক্তিগতভাবে চিনি, অ্যাসেম্বলিতে গিয়ে তার সাথে আমার বহুবার কথাবার্তা হয়েছে। আমি যতটা তাকে চিনতাম, তার থেকে আমাদের যে সাংবাদিকরা যারা রোজ অ্যাসেম্বলিতে যান, আমি তো রোজ অ্যাসেম্বলিতে যাই না, তাদের সাথে চন্দ্রনাথের একটা নিত্য যোগাযোগ। কারণ হচ্ছে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তিনি কখন অ্যাসেম্বলিতে আসবেন, তার কি প্রোগ্রাম, এই সবগুলো নিয়ে তাকে বা কখন ওনাকে পাওয়া যাবে, চন্দ্রনাথের সাথে সব সাংবাদিকদের যোগাযোগ ছিল। তো এইটা আমি যখন শোনার পরে, আমি তো প্রথমে আমার 1 মিনিট সময় লেগে যায় যে এটাকে সত্যতা জানতে, বুঝতে। তারপর আমি প্রদীপ দাকে ফোন করি, উনিও অ্যাসেম্বলিতে, দীর্ঘদিনের অ্যাসেম্বলিতে কর্মী এবং শুভেন্দু অধিকারীর সাথে রয়েছেন দীর্ঘদিন। তো উনি বলেন যে হ্যাঁ এটা হয়েছে, আমি আর শঙ্কর দা যাচ্ছি। এবং তখন তারপরে দিব্যেন্দু অধিকারী জানান যে হ্যাঁ, ঘটনাস্থলে মৃত্যু হয়েছে চন্দ্রনাথের। তো পুলিশকে জিজ্ঞাসা করতে হয়নি, কারণ তারাও নিশ্চয়ই পুলিশের সাথে কথাবার্তা বলে চেক করেছেন। তখন আমাদের আরেকজন সাংবাদিক রফিকুল জামাদাত, রফিকুলও স্পটে চলে যায়, আমিও স্পটে যাই, গিয়ে দেখি যে অ্যাকচুয়ালি মানে ওইখানে কালকের যে মুডটাও একটা মানে ভয়ঙ্কর একটা ছিল। তো সেটা একটা, শুভেন্দু অধিকারী খুব মানে সংযত ছিলেন, তার নিজের মধ্যে তো একটা নিশ্চিতভাবেই কোথাও একটা আবেগ কাজ করবেন যে এতদিনের একজন সঙ্গী এবং তাকে এভাবে একটা মৃত্যু এরকম একটা সময়ে,
ফলে তুমি শুভেন্দু অধিকারীকে ঠিক কিরকম দেখেছিলে কালকে? শুভেন্দু অধিকারী ওই সময় কালকে যখন আমি ভিভাসিটি হসপিটালের ভেতরে ঢুকি, লাউঞ্জে যখন ঢুকি, ওয়েটিং লাউঞ্জ এরিয়ায়, তখন ওইখানেও থই থই লোক। অন্তত ওই বললাম যে বিজেপির বহু বিধায়ক, বহু সাংসদ এবং কেন্দ্রীয় সুকান্ত মন্ত্রী। মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী তিনি ছিলেন। তো ওইখানে তখন যখন শুভেন্দু অধিকারীকে আমি প্রথম দেখি, আমি তো তাকে দীর্ঘদিন ধরে দেখছি, কিন্তু তার একটা মানে মানে একটা যে ভেঙে পড়া ছবি, একটা ভেতর থেকে ভেঙে পড়া ছবি, কোথায় যেন একটা বিশ্বাসও তখনও পর্যন্ত করতে পারছেন না, এবং চোখ ছলছল করছে, একটা চারিদিকে থমথমে মুখ। তো সেইটা তো মানে খুব দেখে খারাপই লাগার, যে কোনো মানুষের মৃত্যুই দুর্ভাগ্যজনক। দুর্ভাগ্যজনক। এবং সেখানে যখন উনি দাঁড়িয়ে আছেন, তখন সম্ভবত চন্দ্রনাথ রথের দিদি এবং জামাইবাবু আসেন, এবং তারা দুজনেই এমন হাওয়াহাও করে কাঁদছিলেন, সেই দৃশ্য দেখা খুব ডিফিকাল্ট। এবং ওনার মা বাড়িতে সেই খবরও আসছিল যে মা কতটা ভেঙে পড়েছে। তো এই খবরগুলো আসছিল ওখানে, আর সামনে কাউকে এরকমভাবে কাঁদতে দেখলে, বিশেষ করে জামাইবাবুর সাথে, জামাইবাবু যেরকম কাঁদছিলেন এবং বলছিলেন যে চন্দ্রকে কতবার বলেছি যে তোর ওপরে কিন্তু একটা টার্গেট থাকবে, তুই কিন্তু সাবধান থাকিস, পই পই করে বলেছি, এতটা ডাকাবুকো ছিল, আমার কথা শুনলো না। আমি খুব কমই দেখেছি যে জামাইবাবুও এতটা ভেঙে পড়ে হাউ হাউ করে কাঁদছে। এইটা তো একটা পারিবারিক, এই দৃশ্যটা দেখার পরে বাকি যারা উপস্থিত তাদেরও একটুখানি ইমোশন ধরে রাখা ডিফিকাল্ট। একদমই। আমি দেখো, রাজনৈতিক চাপানোতরে তুমিও বললে যে রাজনৈতিক চাপানোতরটা তো থাকবে, সেটা তো আমাদের হয়তো বিষয় নয়, কিন্তু শুভেন্দু অধিকারী আজকেও ওখানে বললেন যে এই হয়তো চন্দ্রকে আমি ভবানীপুরে না জিতলে হয়তো চন্দ্রকে আমাকে হারাতে হতো না, এত বড় মাসুল দিতে হতো না, বা আমি বিরোধী দলনেতা, আমার আত্মসহায়ক না হলেও হয়তো ওকে এই মাসুল দিতে হতো না। অত্যন্ত সংযতভাবেই বললেন। তো তারপরে রাজ্য পুলিশের ওপর আস্থা আছে, তারাই সব করবে। তোমার মনে হয় যে নতুন সরকার গঠনের পর তো নিশ্চিতভাবেই এর তদন্তে একটা কালকে শুভেন্দুর যখন কথা তুললে তুমি, আমি বলতে পারি যে কালকে একটা শুভেন্দুকে আমি, যে শুভেন্দু 2024 সালের লোকসভা ভোটের পর থেকে একটা চড়া দাগের উগ্র হিন্দু রাজনীতি করেছেন এবং বারবার রোহিঙ্গা ইত্যাদি প্রভৃতি বলেছেন, কালকে তাকে আমি দেখলাম যখন একটা হাইপার রিটেলিটরি মুড ওখানে দেখতে পাচ্ছি। সজল ঘোষ দাঁড়িয়ে আছে, তরুণ জ্যোতি তিওয়ারি দাঁড়িয়ে আছেন, রুদ্রনীল ঘোষ দাঁড়িয়ে আছেন, রাজেশ কুমার দাঁড়িয়ে আছেন, প্রাক্তন আইপিএস অফিসার, কলকাতা পুলিশের প্রাক্তন পুলিশ কমিশনার, এখন বিজেপির জগৎ দলের বিধায়ক সুকান্ত মজুমদার দাঁড়িয়ে আছেন, এবং অনেকেই চোয়াল রক্ত করে ফেলেছে। বিজেপি যে নিচুতলার যে কর্মীরা, তাদের অনেকে রয়েছেন, শঙ্কু পান্ডা ছিলেন, পীযূষ কানোরিয়া রাজারহাট নিউটাউনের নতুন বিধায়ক, তিনি ছিলেন। তো এদের যে কালকে কথাবার্তার মধ্যে এবং একটা রিটেলিটরি ভাব, যে স্বাভাবিক, এটা তারা ওই সময় একটা ক্রোধ, একটা ক্ষোভ দেখছিলাম। কিন্তু আমি রাত 2টো বা 2:15 নাগাদ যখন শুভেন্দু 2:30টার সময় সম্ভবত বেরিয়ে যান, তখন ঘড়ি দেখিনি আমি, তারপরেই বেরিয়েছি। তো ওখানে দেখলাম যে উনি বলছেন যে এই যে যা ঘটনা ঘটেছে, এটার পরে একটা তো ল অ্যান্ড অর্ডার ডিটোরিয়েট করতে পারে, কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে। পশ্চিমবঙ্গের কোনো রাস্তায়, রাজপথে কোনো রাস্তায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো ছবি থাকবে না, দ্যাট উইল এনশিওর। কিন্তু কারো বাড়িতে গিয়ে হামলা করা যাবে না, কারো বাড়িতে যাওয়া যাবে না, তার কারণ বাড়িতে প্রত্যেকেরই মা বাবা আছেন এবং সন্তান আছে, তারা নিরপরাধ, ওইখানে যাওয়া যাবে না। আমি পই পই করে বলছি, কারো বাড়িতে যাওয়া যাবে না। এবং আমরা দেখলাম যে ওইটা কাজ করেছে। আজকে আমারই আশঙ্কা ছিল যে আজকে কি না কি হয়ে যাবে, আমারও খুব মনে হচ্ছিল, কিন্তু কিন্তু কালকে ওই যে বলা, এবং ওটা তো সবার সামনে বাইট দিয়ে বলা না, সেটা হচ্ছে বলা যেতে পারে ওখানে একটা ইমপ্রম্পটু পার্টি মিটিং, কারণ সব পার্টির লোকজন। রাত্রিবেলা দেখলাম 1:30 নাগাদ স্বপন দাশগুপ্ত, স্বপনদার বয়স প্রায় 70 বছর, স্বপনদাও দেখলাম রাত 1:30টার সময় পৌঁছে গেছেন ওখানে। তো ওইটা বলা এবং বলে বেরিয়ে এসে যখন ক্যামেরার সামনে বলছেন, তখনও ক্যামেরার সামনে সম্ভবত পারপাসফুলি তিনি কোনো ইমোশন দেখাতে চাননি, খুব নির্মোহভাবে বলেছেন যে এই কথাগুলোই বলেছেন যে পুলিশের তদন্ত করবে, আমার পুলিশের উপর আস্থা আছে, এবং আইন শৃঙ্খলা মেনটেন করার কথা বলেছেন। তো আমার মনে হয় খুব ম্যাচিওর ওয়েতে ওটা হ্যান্ডেল করেছেন। তারপরে আজকে যেটুকুনি বলেছেন সেটা তো খুবই একটা স্বাভাবিক কথা, যে আজকে যে কোনো রাজনৈতিক দলের
বা শুভেন্দুর জায়গায় যদি আজকে তৃণমূলেরও কার সাথে হতো তাই তিনিও এই কথাটাই বলতেন। তো এটা খুব স্বাভাবিক কথা, এটার ভেতরে আমি কিছু অস্বাভাবিক কথা এমনকি তৃণমূল কংগ্রেসও কালকে খুব ঘটনার খুব কিছুক্ষণের মধ্যেই তারা স্টেটমেন্ট দিয়েছিল যে এই ঘটনার আমরা সিবিআই চাই, যাতে কোথাও একটা মানে রাজনৈতিক চাপানোর জায়গাটা আমি যাবোই না। এরকম কে করেছে, কেন করেছে, কি ষড়যন্ত্র, সেটার ভেতরে আমি কোনো অ্যাপ্রিহেনশন, কোনো অনুমান লাগানোর মধ্যেও যাব না। তার কারণ হচ্ছে যে এটা পুলিশের কাজ। কালকে ডিজি সিদ্ধিনাথ গুপ্তা ওখানে দাঁড়িয়েছিলেন, শুভেন্দু অধিকারী পাশেই দাঁড়িয়েছিলেন ওখানে হাসপাতালের মধ্যে। ডিজি ওখানে বলেন যে গোটা ঘটনাটা কি দেখে মনে হচ্ছে যে এটা রেকি করে করা, কয়েকদিন ধরে ফলো করে মেটিকুলাসলি প্ল্যান্ড একটা ঘটনা, সেটা উনি পরিষ্কার করে বলেন। তখন শুভেন্দু অধিকারী তাকে বলেন যে দ্রুত তদন্ত করে আপনাকে দোষীদের ধরতে হবে। এটা কিন্তু আপনি কিন্তু কোনোভাবে এটাকে নিয়ে কোনো ঢিলে ঢালা ভাবনা, এটা কিন্তু যত দ্রুত সম্ভব সব ক্রিমিনালকে এখানে ধরতে হবে, কারণ হচ্ছে যে এদের ছাড়া যাবে না। তো ওই মেসেজটাও ডিজির কাছে পরিষ্কার। আর ডিজিও বুঝতে পারছেন যে পশ্চিমবঙ্গে হাই ভোল্টেজ ভোটের পরে, যেখানে গোটা ভোটে একটা অশান্তির ঘটনা ঘটলো না এবং মানুষ একটা শান্তির পক্ষে, মানুষেরা আশার আলো দেখে ভোট দিলেন, সেখানে রাজ্য পুলিশের যিনি ডিজি, তার চেয়ারের উপরে এই ঘটনার পরে একটা যথেষ্ট চাপ বর্তায়। সুতরাং পুলিশকেও প্রমাণ করে দেখাতে হবে যে পুলিশ এটাকে কত তাড়াতাড়ি করে তদন্তের নিষ্পত্তি করছে এবং গ্রেপ্তার করতে পারছে। তো এইটাই ঘটনা, যে এখন দেখার যে কি তদন্তে কি বেরোয়। এবং আরেকটা বিষয় যেটা হচ্ছে যে দেখো, ভোট পরবর্তী হিংসা তো একটা চলছিল, দুদিক থেকেই চাপানো তো চলছিল, কিন্তু বিজেপির শীর্ষ নেতৃত্ব গত দুদিনে খুব কড়া বার্তা দিয়ে কোথাও গিয়ে একটা বিষয়টাকে একটা অ্যারেস্ট করার মতো পরিস্থিতিতে এনেছে। তারপর এই ঘটনা কিন্তু মানে ওই তোমার আগুনে ঘি দেওয়ার মতো একটা পরিস্থিতি হতেই পারতো। দেখো, বিজেপি ইজ বাউন্ড টু ডু। বিজেপির এবারে ভোটের ইলেকশনের ক্যাম্পেনের লাইন কি ছিল? ভয় নয় ভরসা। তো যখন বিজেপি ভয় নয় ভরসা ইয়ে দিয়ে স্লোগান তুলে ক্ষমতায় এসেছেন, তাহলে প্রথম মুহূর্তেই যে শপথ গ্রহণে আগেই এই ভরসার কথাটাকেই তো চ্যালেঞ্জ করা হলো গতকাল। একদম। তাহলে এই ভরসার কথাকে যখন চ্যালেঞ্জ করা হলো, এই বিপুল ম্যান্ডেট 207টি বিধানসভা আসনে জিতে আসার পর, সেই ভরসার জায়গাটা যদি বিজেপি প্রথম 7 দিনের মধ্যেই এনশিওর করতে না পারে, তখন তো মানুষেরও আশাভঙ্গ হবে নিশ্চিতভাবে। সেটা বিজেপি আন্দাজ করেই, যে অমিত ভট্টাচার্য গতকাল পরশুদিনও বলেছেন যে কারো পার্টি অফিস ভাঙচুর করা যাবে না, কোনো তৃণমূলকে দলে নেওয়া যাবে না, কোথাও ভাঙচুর ঘটনা কাউকে ভয় দেখানো যাবে না, গ্রেপ্তার করা হবে, দল থেকে বার করে দেবে। নবান্নে গিয়েও কথা বলবেন। কারণ হচ্ছে বিজেপি যে এই ভরসার জায়গাটাকেই দিয়ে এসছে, এনশিওর করতে তাহলে প্রথম মুহূর্তে যদি ভরসার জায়গাটা দুর্বল হয়ে যায়, তাহলে আগামী দিনে কি হবে? কাল কৃষ্ণে রেখা, তাই না? তাহলে ফলে দ্য ভেরি ফার্স্ট মোমেন্ট থেকেই বিজেপিকে এই কনফিডেন্সটা মানুষকে দিতে হবে। এবং যে ভরসার জায়গাটা কালকেই চ্যালেঞ্জ করা হলো, এবং মনে হলো যে ভরসার জায়গাটা তো এখনো দুর্বলই দেখালো। গতকালের ছবিটা কি প্রমাণ করলো? যে পশ্চিমবঙ্গের মানুষের ভরসার জায়গাটা দুর্বল, এবং এতটা দুঃসাহস, এবং কতটা দুর্বল, যেখানে একজন বিজেপির টপ র্যাঙ্ক লিডারের আত্মসহায়ককে, এবং তিনি অ্যাসেম্বলির কর্মী স্টাফ, মানে এখন তো ওটা তো পলিটিক্যাল অ্যাপয়েন্টেড হয়ে যায়, কিন্তু অ্যাসেম্বলি থেকে নিশ্চয়ই মাইনে পান। এবং তিনি কিসে যাচ্ছিলেন? তিনি ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলির একটি স্করপিওতে যাচ্ছিলেন, সামনে পরিষ্কার করে লেখা ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি, মানে সরকারি গাড়ি, তাতে সবার হয়ে যাচ্ছিলেন। তাহলে তার যদি এই অবস্থা হয়, তাহলে পশ্চিমবঙ্গের মানুষ, তুমি আমি সাধারণ মানুষ, ভরসাটা কোথায় পাবো? তো ভরসা ইজ দ্য ওয়ার্ড, ভরসা ইজ দ্য ওয়ার্ড, ভরসা ইজ চ্যালেঞ্জড। অ্যান্ড বিজেপির উপরে যে এই চ্যালেঞ্জকে নিয়েই বিজেপিকে নামতে হচ্ছে মন্ত্রিসভা শপথ নিয়ে, যে 7 দিনের মধ্যে মানুষকে দেখাতে হবে যে ভরসা ইজ রেস্টোর্ড, ভরসা পুনঃস্থাপিত হয়েছে পশ্চিমবঙ্গে, অন্তত তার প্রাথমিক ইটটা গাঁথা হয়েছে। একটা ইট গেঁথে দেখাতে হবে। আমি মনে করি ইটটা গাঁথার আগে যে জমিটাকে পরিষ্কার করা দরকার, সেটা বিজেপি করতে শুরু করেছে। এবং কালকে শ্রমিক ভট্টাচার্যের কথা, তার আগের দিন শ্রমিক ভট্টাচার্যের কথা, কালকে শুভেন্দু অধিকারী হসপিটালের মধ্যে যে কথাটাই পার্টির সহকর্মীদের বলেছেন, সেই কথার মধ্যে আমরা জমিটাকে পরিষ্কার করার একটা ইতিবাচক মনোভাব আমি দেখতে পাচ্ছি। দেখো, না চালে পশ্চিমবঙ্গের রাজনীতি কিছু বিশ্বাস নেই। তো বৃক্ষ তোমার নাম কি, ফলেনও পরিচয়তে। তার আগে বাহবা দেওয়ার কোনো জায়গা নেই। বাহবা ওইটুকুনিই দেবো যেটুকুনি ওই পরিষ্কার জমির জন্য। ভরসা কতটা রেস্টোর্ড হচ্ছে, সেই রেস্টোরেশনের দায়িত্বটা বিজেপিকেই দেখাতে হবে যে কতটা করে দেখাতে পারছে। অ্যান্ড একটা গ্রেট এক্সপেকটেশন মানুষের মধ্যে রয়েছে। কালকের ঘটনা পর
প্রতিটা বিজেপি কর্মীর বাড়িতে বাবা মা প্রত্যেকে উদ্বিগ্ন, প্রতিটা তৃণমূল কর্মীর বাড়িতে বাবা মা স্ত্রী প্রত্যেকে উদ্বিগ্ন, প্রতিটা সাংবাদিকের বাড়িতে বাবা, যারা পলিটিক্যাল জার্নালিস্ট হিসেবে বিট করেন তাদের বাড়িতে প্রত্যেকের বাবা মা স্ত্রী সন্তান সব উদ্বিগ্ন। কালকের ঘটনার পর মানে সত্যি তুমি বলো তো, আমি দেখেছি কালকে ওখানে যে জার্নালিস্টরা গিয়েছিলেন অনেকেই বা প্রত্যেকের মধ্যে তাদের বাড়ি থেকেও ফোন আসছে, অনেকের বাড়ি থেকে ফোন আসছে। তো এই যে একটা উদ্বেগ, এই যে ভরসার অভাব, এই জায়গাটাকে না রেস্টোর করতে পারলে দেখো তাহলে তা না হলে পশ্চিমবঙ্গের শিল্পই বাঁচবে কোথা থেকে? ঠিক, ডেভেলপমেন্টের পূর্ব শর্ত হচ্ছে শান্তি, আমার আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি একটা সঠিক একটা সুষ্ঠু আইন শৃঙ্খলা পরিস্থিতি, এটা তো ডেভেলপমেন্টের পূর্ব শর্ত। একদম শান্তি পরিস্থিতি না থাকলে কোনো বিনিয়োগ আসবে না, শিল্পায়ন হবে না, শিল্পায়নের পলায়ন ঘটবে, শিল্পায়ন নাহলে কর্মসংস্থান হবে না। শিল্পপতিরা যদি এই ঘটনা থেকে ভয় পান, ব্যবসায়ীরা যদি এই ঘটনা থেকে ভয় পান, তাহলে তো আর পশ্চিমবঙ্গে বিনিয়োগ আর শিল্প আসবে না। তাহলে সেটার জন্য কিন্তু এই ল অ্যান্ড অর্ডারটাকে আগে সে ঠিক করতে হবে, পরিস্থিতিকে ঠিক করতে হবে, অন্তত যেন দুষ্কৃতীরা ভয় পেতে শুরু করে। আমি এই কথার সূত্র ধরেই শেষ করব যে ভরসা ফিরিয়ে আনা, বাংলার মানুষের মনে ভরসা ফিরিয়ে আনাই কিন্তু এই মুহূর্তে যে নতুন সরকার গঠিত হবে সেই সরকারের প্রাথমিক কাজ এবং সবচেয়ে বড় কাজ। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি একটা সঠিক সুষ্ঠু জায়গায় না আনা যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু মানুষের মনে সেই ভরসাটা, যে ভরসাটা অনেকটা হারিয়ে গেছে, সেই ভরসাটা ফিরবে না। ফলে একটা বড় চ্যালেঞ্জ সামনে নিয়ে নতুন সরকার শপথ গ্রহণ করতে চলেছে শনিবার। আগামী দিন বলবে আমরা কি দেখতে পারবো, বাংলার কোন ছবি দেখতে পারবো। একটা রক্তপাতহীন নির্বাচন হয়েছিল, তারপর একটা শান্তির পরিবেশ বাংলায় বিরাজ করবে কিনা সেটা আগামী দিনই বলবে। আজ এ পর্যন্তই। সব খবরের জন্য দেখতে থাকুন দ্য ওয়াল।